কি করেছে আপনারা দেখেছেন। সো মনে হয় যে আওয়ামী লীগের সময় যেমন বিএনপির এমপি বা বিএনপির নেতা কর্মীদেরকে যন্ত্রণা দিয়ে এক ধরনের আনন্দ ছিল, এখন মনে হয় যে সেটাই ঠিক রিভার্স হয়েছে। একই মানে 17 বছরে আসলে আমার দুঃখ লাগে যে কিছু শেখে নাই। মানে মনে হচ্ছে যেন যে 17 বছর কিছু হয় নাই, কিছু ঘটে নাই। বিএনপির নেতাকর্মীরা এখন যেরকম বীর দর্পে কাজ করছে তখনও তেমনই করতো, মানে অ্যাজ ইফ 17 বছর আসলে ছিল না মাঝখানে। এখান থেকে কোনো কিছু শিখবার নাই, বুঝবার নাই, জানবার নাই। 5ই অগাস্টের কারণ অন্বেষণ করে সেখান থেকে কিছু শিখবার কোনো তাগিদ আমি আসলে এই নতুন সরকারে দেখছি না। সো আনফরচুনেট, খারাপ লাগে। আমার এক সময়কার দল 4 দিন হয়ে গেছে 21শে ফেব্রুয়ারি ঘটনাটা বললেন, এখন পর্যন্ত কোনো এটার কোনো আছে কিনা, মানে প্রশাসনের পক্ষ থেকে? দেখুন, আমি মামলা করতে হয়েছে আমাকে, এবং আমার ইচ্ছা ছিল দ্রুত বিচার আইনে মামলা করা, কারণ সেখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো ছিল। কিন্তু প্রশাসন আমার সাথে বার্গেন করলো যে যদি আপনি দ্রুত বিচারে করেন তাহলে কিন্তু আমরা আপনার বিরুদ্ধে দ্রুত বিচারের মামলা নেব। সো এটা একটা ট্রেড অফের মতো। হ্যাঁ, সো আমাকে দ্রুত বিচার করতে পারলাম না, আমাকে পেনাল কোডে করতে হলো। পরের দিন আমার নেতা কর্মীদের বিরুদ্ধে পেনাল কোডে মামলা হলো, সেটার জামিন নেওয়া হয়েছে। এবং আপনি দেখুন প্রশাসন আরো যেটা করেছে, ওইখানে তো পুলিশ উপস্থিত, ওসি উপস্থিত, ওসির এসআই সবাই উপস্থিত। ওনারা তো দেন এন্ড দেয়ার অ্যারেস্ট করার কথা। কারা আমার নেতাকর্মীকে ধাক্কা দিয়ে গিয়ে শহীদ মিনারের দখল নিয়েছে, এটা তো তাদের সবার চোখের সামনে হয়েছে। তখন অ্যারেস্ট করলো না কেন? কারণ তাদের দলীয় পরিচয় জানতে হবে, বিএনপি ক্ষমতায় আছে। তো ঠিক শেখ হাসিনা যা করেছেন, তারেক সাহেব যদি ঠিক তাই করেন, তাহলে ওনার জন্য শেখ হাসিনা তো 15 বছর পেরেছেন, উনি 5 বছর পারবেন কিনা আমি জানো। আমি একটা একটা করে ওনার পয়েন্টগুলো লিখছিলাম। উনি বলেছেন আওয়ামী আমলে মামলা করা সম্ভব হতো না, সে কারণেই তো আসলে 2000 প্রাণ এবং 30,000 আহত রক্তের বিনিময়ে 5ই অগস্ট, তাই না? হতো না বলেই তো আমাদের দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রাম। আমার ভাল লাগতো যদি আমি ভাইকে ওই সময় আমার টকশোতে সঙ্গী হিসেবে পেতাম, কিন্তু আসলে কেন জানি তখন আর ভাইকে পাইনি। আমার কপালটাই খারাপ। আমার কপাল ছিল আওয়ামী লীগের একজন সুশীল এবং একজন আওয়ামী লীগের কর্মীর সঙ্গে বা নেতার সঙ্গে বসে টকশো করা। আসলে তখন যদি আরো অনেক বেশি মানুষ বলবেন, আপনার সময় বলবেন, আরো বেশি বেশি মানুষ যদি কথা বলতো, আরো বেশি বেশি মানুষ যদি লিখতো, আরো বেশি বেশি মানুষ যদি মুখ খুলতো, আরো বেশি বেশি মানুষ যদি প্রতিবাদ করতো, হয়তো 17 বছরটা 5 বছরে নেমে আসতো, হয়তো 7 বছরে নেমে আসতো। মানে এত লম্বা সময় শেখ হাসিনা হয়ে উঠতে পেরেছিলেন বিকজ তার পেছনে অনেক স্টেট মেশিনারিজকে আমরা যেরকম দেখি, একই সাথে সফট পাওয়ারদেরকেও আমরা কাজ করতে দেখেছি। 2 হচ্ছে 8 দিন ইজ টু আর্লি টু মেক আ কমেন্ট। ইয়েস, অফ কোর্স 8 ডে ইজ ভেরি টু শর্ট টার্ম টু মেক এনি কমেন্ট, বাট এট দ্য সেম টাইম মর্নিং শোজ দ্য ডে। সো আই হোপ অ্যান্ড আই প্রে যে এই সরকার 8 দিনের যেই নমুনাই দেখাক না কেন, আগামী 5 বছর আরো বেশি আমাদের রাজনীতির যে পরিবর্তনের স্লোগান আমরা দিয়েছি, রাজনৈতিক ধারার পরিবর্তনের যে স্লোগান আমরা দিয়েছি, সরকারের নেচার পরিবর্তনের যে স্লোগান আমরা দিয়েছি, আমি আশা করব নিশ্চয়ই সরকার সেটা মাথায় রাখবে। ফরেন মিনিস্টারের কথা আমার ভাই বলছিলেন। আচ্ছা, ফরেন মিনিস্টার ঠিক কোন ক্রাইটেরিয়াতে ফরেন মিনিস্টার হলেন? আমার ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় যেহেতু মন্ত্রীদের বেতন ভাতা হয়, এই প্রশ্ন তো আমি রাখতেই পারি। মানে বিএনপি ধরুন কয়েক মাস আগে যিনি উপস্থিত থাকলে মিটিং করবে না বলে ঘোষণা দিয়েছেন, ঠিক তিনি এখন কোন জাদু মন্ত্র বলে ফরেন মিনিস্টার হলেন? এই প্রশ্ন যদি আমি আমার ভাইকে করি, কারণ উনি যেহেতু সাংবাদিক, ওনার কাছে তথ্য থাকতেই পারে, আমি ওনার কাছে প্রশ্নটি রাখছি যে ফরেন মিনিস্টার ঠিক কি ক্রাইটেরিয়ার বেসিসে ফরেন মিনিস্টার হলেন? আর ফ্যামিলি কার্ডের ব্যাপারে সার্টেনলি ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ, ওয়াই নট? আমার মনে হয় চমৎকার ইনিশিয়েটিভ। কিন্তু একই সঙ্গে সিপিডির একটা হিসাব বলছে যে 50 লক্ষ পরিবারকে যদি আপনি এর আওতায় আনতে চান, আপনাকে বছরে ব্যয় হবে 9,600 থেকে 12,000 কোটি টাকা। আমি অন অ্যান অ্যাভারেজ 10,000 কোটি টাকা ধরি। তাহলে আমাদের বর্তমান সরকারের যেই পরিকল্পনা 5 কোটি পরিবার, তাহলে বছরে আপনার খরচ হচ্ছে 1 লক্ষ কোটি টাকা। এখন এই 1 লক্ষ কোটি টাকার যোগানটা আসবে কোথা থেকে? আমরা ইতিমধ্যেই সবাই জানি আমাদের আয়কর বা ট্যাক্সের মানে ট্যাক্স পাওয়ার হার খুবই কম। ট্যাক্স জিডিপি রেশিও দক্ষিণ এশিয়া বাংলাদেশের সবচেয়ে কম। আমাদের ট্যাক্সের করের আওতা আমরা বাড়াই না, কিন্তু যারা ট্যাক্স দেয় তাদের উপরই বারবার ট্যাক্স চাপাই এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার মানে অসংখ্য নজির আছে। সো এরকম একটা অবস্থায় আপনি এই বাড়তি 1 লক্ষ কোটি টাকা যোগান দেওয়াটা সোর্স অফ মানি কি হবে? 1। 2 হচ্ছে কেবল তো সোর্স অফ মানি না, আমাদের সোশ্যাল সেফটি নেটের আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা চালু ছিল। এখন এটার সঙ্গে ওটা কি যুক্ত হবে, নাকি ওই ভাতাগুলো বন্ধ হয়ে ফ্যামিলি কার্ড চলবে? আমরা পরিষ্কার না।
তিন হচ্ছে, আজকে প্রথম আলোতে একটা ছবি বের হয়েছে, দেখেছেন নিশ্চয়ই, রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেই মানে দাওয়া হচ্ছিল উত্তরাতে, সেখানে কারাকারি করতে গিয়ে একজন নারী আহত হয়ে পড়ে গেছেন, কারণ ট্রাকটা চলে যাচ্ছিল, কারণ এত এত কারাকারি হচ্ছে। সো মানুষের অর্থনীতির অবস্থা ভালো না। হ্যাঁ, দ্রব্যমূল্য আপনি কি করে নিয়ন্ত্রণে আনবেন সেটা ডে ওয়ান থেকে কাজ করতে হবে এই সরকারকে, বিকজ অলরেডি তো আমাদের নৌ সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন যে সমঝোতার ভিত্তিতে চাঁদা নেওয়া যাবে। ওটা আসলে চাঁদা না। সো আসলে আমি ঠিক জানি না, এই সমঝোতার ভিত্তি যদি চলতে থাকে তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাটা সত্যি কঠিন হবে, কারণ একেবারে উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত যেতে যতগুলো স্তর পার হতে হয়, প্রতি স্তরে স্তরে যদি আপনাকে 5 টাকা 10 টাকা 100 টাকা হারে কি স্পিড মানি বলবো, চাঁদা বলবো, না কি বলবো, সমঝোতার টাকা দিতে হয়, তখন আসলে সেটা ভোক্তার কাছে গিয়ে কতটুকু পড়ে সেটা একটা বড় প্রশ্ন। জয় চৌধুরী, মনে হয় কিছু প্রশ্ন আছে আপনার কাছে। আমি একটা একটা করে ওনাকে বলি। উনি প্রথমত আমাকে উদ্দেশ্য করে কিছু কথা বলছেন। উনি হয়তো উনি জানেন না যে আমি 2001 সাল থেকে টকশো করি। যখন আমি একটা হোস্ট ছিলাম বিটিভির একটা টকশোতে 2001 সালে, আর টেলিভিশনে আমি কাজ করি 91 থেকে। 91 থেকে আমি 98 পর্যন্ত বিটিভি নিউজের প্রডিউসার হিসেবে কাজ করছিলাম, পিছনে কাজ করতাম, আর সামনে আসছি আমি 2001 সালে। আর 2014 পর্যন্ত আমি রেগুলার টকশোতে অ্যাটেন্ড করতাম। 2014-তে আমি ব্ল্যাক লিস্টেড হয়ে যাই আওয়ামী লীগ সরকারের আমলে, এবং 18 পর্যন্ত মাঝে মধ্যে 2-1টা চ্যানেল ডাকতো। 18 পর থেকে আমি টোটালি বন্ধ ছিলাম। এখন রুমিন আপার সৌভাগ্য কিংবা আমি জানি না, উনি ডাক পেতেন, আমি কিন্তু ডাক পেতাম না। আমি যদি কোনো চ্যানেলে ডাক না পাই, আপনি যদি আজকে আমাকে না ডাকতেন, আমি তো জোর করে আসতে পারবো না। আমি কিন্তু এরকম না, এবং আমি আমার দেশের জন্মলগ্ন থেকে আসি। তার আগে মানব জমিনে, তার আগে দৈনিক বাংলায় ছিলাম। তো আমার দেশের বয়স হলো 2004 সালে আমরা শুরু করেছি। তো 4 থেকে 26 এখন কত বছর হলো? 22 বছর। তো 22 বছর থেকে এখানে আসি, এবং আমার দেশের উপর কি টর্চার হয়েছে সবাই জানে, দেশবাসী জানে, এবং আমরা কি ভূমিকা রেখেছি আওয়ামী লীগের বিরুদ্ধে রুমিন আপা খুব ভালো করে এটা জানেন। এটা জানার পর হয়তো উনি জানেন না যে আমি আমার দেশের শুরু থেকে আমার দেশে ছিলাম কিনা, ওটা হয়তো উনি জানেন না, কিন্তু আমার দেশের শুরু থেকে ইনফরমেশনটা ওনাকে দিলাম। সো আমার মনে হয় এরপরে ওনার মনে আর আমাকে নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। না, আপনি আরেকটা কথাও বলছেন, এটা এমন পর্যায়ে বলছেন যে সফট পাওয়ার কাজ করেছে, এটা কিন্তু আমাকে ইন্ডিকেট করে করেছেন। সো আমি এটা উইথড্র করতে হবে। আমরা সফট পাওয়ার ছিলাম না, আমরা যে কি পর্যায়ে টর্চার হয়েছে। এবং আমি এক যুগ আমি 6টা পত্রিকায় চাকরি পেয়েছি, আমি নাম বলতে পারি কোথায় কে কিন পদে চাকরি দিয়েছিল। প্রত্যেকটা জায়গা থেকে এজেন্সির লোকজন, ডিজিএফআই, এনএসআই লোকজন আমি জয়েন করার পরে কিংবা জয়েন করার আগে আমাকে জয়েন করতে দেওয়া হয়নি। এটা হলো আমি বলে নিলাম যে আমরা কিভাবে আওয়ামী লীগ আমলে এসেছিলাম, এবং আমরা ভোকাল বরাবরই ছিলাম, সবসময় ছিলাম, এবং মামলা মোকদ্দমাও ফেস করতে হয়েছে। এনিওয়ে, তার চেয়ে রুমিন আপাকে আমরা অনেকটা ভালো আওয়ামী লীগ আমলে, যদি আপনি সফট পাওয়ারের কথা বলেন তাহলে আমি অন্য অভিযোগ নিয়ে আসতে পারি। যাই হোক, সেটা আমি বলতে যাব না। আমি প্রায়োরিটির ক্ষেত্রে যে জিনিসটা বলছিলেন, যে গভর্নমেন্ট তো 3টা প্রায়োরিটির কথা তারা বলেছে, এবং এটার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, এবং তারা জাস্ট রোজার দিনই আগের ওই দিনে রাত্রে থেকে সেহরি খাওয়া শুরু হয়েছে, ওই দিনে দায়িত্ব নিয়েছে। এবং আমরা তাদের চেষ্টা আমরা দেখছি কমার্স মিনিস্টারকে অনেক ইনিশিয়েটিভ নিতে এর ভিতর। আমরা তাদেরকে এই ক্রেডিট, এটা অন্তর্বর্তীকালীন সরকার যেটুকু করে গেছে এটার উপর বেস করেই কিন্তু বাকিটা তাদেরকে কন্ট্রোল করতে হবে। এটা করছে কিনা, রাস্তায় চাঁদাবাজি বন্ধ হচ্ছে কিনা, এগুলো কিন্তু গভর্নমেন্টকে স্ট্রিক্টলি করতে হবে। এখন পর্যন্ত মেজর কোনো বিষয় আমরা দেখি নাই যে যেখানে আমরা বলতে পারি চোখে আঙ্গুল দিয়ে যে এইটা গভর্নমেন্টের ফেলিয়ার, আজকের দিনে এই কাজটা তুমি করেছো, যেটা করলে এখন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া খুবই অ্যাক্টিভ আছে। একটা গভর্নমেন্টকে, বিএনপি গভর্নমেন্টকে এই জিনিসটা মানে চেঞ্জ, যেটা আমি বলবো, যেটা অনেক দিনের চেঞ্জ, বিশেষ করে আগস্ট পরবর্তী, জুলাই বিপ্লব পরবর্তী যে পরিবর্তনটা, এটাতে মানুষ অনেক অ্যাক্টিভ যে কোনো বিষয়ে। কালকে সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনাটা এটার একটা এক্সাম্পল। ওইখানে কিন্তু লাইভ করছিল, যাদের উপর টর্চার করা হচ্ছিল তাদের পক্ষেও কেউ একজন লাইভ করছিল, আমি রাত্রের এই ঘটনাটা দেখেছি। তারপরে কিন্তু আজকের এই ফলো আপগুলো করা সম্ভব হয়েছে। সুতরাং এখন গভর্নমেন্টকে অনেক বেশি সোশ্যাল মিডিয়ার বাইরে একটা ওয়াচডগের মধ্যে রেখে সারাক্ষণ তারা ওয়াচডগ হিসেবে কাজ করছে। সো এই যে কোনো ঘটনায় গভর্নমেন্টকে মানে অনেক বেশি সতর্ক থাকতে হবে। ওই দিন যেমন যোগাযোগ মন্ত্রীর বক্তব্যটা যেভাবে ফলাও করে প্রচার হয়েছে, এটা আওয়ামী লীগ আমলে সম্ভব ছিল না, সোশ্যাল মিডিয়া থাকার পরও সম্ভব ছিল না। ফ্যামিলি কার্ড নিয়ে, ফ্যামিলি কার্ড, ফরেন মিনিস্টারের কথাটা, আচ্ছা আমি ফরেন মিনিস্টার নিয়েও বলছি। ফ্যামিলি কার্ডের বিষয়টা উনি কয়েকটা বিষয় বলছেন, যে আমি গভর্নমেন্টের বক্তব্যটা শোনার চেষ্টা করেছি। এটা নিয়ে তারা যে ব্রিফিং হয়েছে, তারা বলছেন যে এখন যেগুলো চালু আছে এটা কন্টিনিউ হবে, কিন্তু এগুলা পর্যায়ক্রমে এক ফরম্যাটে নিয়ে আসা হবে। এখন যাদের আছে তাদেরকে হয়তো দিবে না, নতুনদের হয়তো এই কার্ডটা দিবে, এবং পর্যায়ক্রমে এটা
এই সবগুলাকে একটা ফরম্যাটে নিয়ে আসা হবে। এবং তখন হয়তো আমাদের 8 লক্ষ কোটি টাকার বাজেট আছে, আমাদের এখন টোটাল বাজেটটা এটা হয়তো 5 ইয়ার্সে গিয়ে এটা 50 লাখে গিয়ে দাঁড়াবে ফ্যামিলি কার্ড, তখন গিয়ে হয়তো এই পরিমাণ টাকার দরকার পড়বে, এখনই এই পরিমাণ টাকার দরকার পড়ছে না। আর ফরেন মিনিস্টারের বিষয়টা বিএনপি কেন বানিয়েছে এটা উনি ভালো করেই জানেন, উনি একজন আইন প্রণেতা হিসেবে ভালো করেই জানেন। এটা টোটালি প্রাইম মিনিস্টারের এখতিয়ার, উনি কাকে মন্ত্রী করবেন উনি ওনাকে চাইলেও করতে পারতেন। আমরা তো মনে করছিলাম উনি হয়তো যাবেন, এরকম আশা করছিলাম। এটা কিন্তু রাইট আছে, ওনাকে করলে কিন্তু উনি রাজি হলে আর কারো কিছু বলার ছিল না, যাকে অফার করবেন উনি গেলে। তো গভর্নমেন্ট যদি ওনাকে অফার করে থাকে ডক্টর খলিলুর রহমানকে, তাইলে ডক্টর খলিলুর রহমানের মেধা, যোগ্যতা এবং এই মুহূর্তে বিএনপিতে আরও যারা মন্ত্রিসভায় ঢুকেছেন তাদের কারোর চেয়ে কম নয়, এটুকু আমি সার্টিফাই করতে পারি। সুতরাং আমি মনে করব বাংলাদেশের মতো উনার মতো একজন যোগ্য ব্যক্তিকে তারেক রহমান ফরেন মিনিস্টার হিসেবে চুজ করে আলটিমেটলি উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমার ব্যক্তিগত মতামত এটা। এবং এটার পক্ষে আপনি বললে আমি অনেক যুক্তি দিতে পারি। উনি অন্য কোনো জায়গায় বলতে পারেন যে ওনাকে নিয়ে সেই বিষয়গুলো আসতে বিরতিতে যাব, কিন্তু আমি খুব ছোট্ট একটা ইয়ে ছিল, আমি জানি উনি বিষয়টা অ্যাড্রেসই করলেন না। আমি বলেছিলাম যেই ব্যক্তিকে উপস্থিত থাকলে বিএনপি মিটিং করবে না বলেছিল তাকে কেন ফরেন মিনিস্টার, আমি তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলিনি। এটা উনি দিয়েছেন, উনি বলছেন যে আমার সম্পর্কে একজনের ভিন্ন মত থাকতে পারে, এই মতের পরিবর্তন হতে পারে। উনি যে এই প্রশ্নটা কিন্তু সাংবাদিকরা ওনাকে ভেরি ফার্স্ট ডে করেছিল, উনি সেটা বলছেন যে পরিবর্তন হতে পারে আমার মতে। বাট উনি বিএনপির সাথে ভেরি মাচ টাচ, আপনি অনেকগুলো ঘটনা আপনি জানেন। লাইনস এর ব্যাপার আছে, রিডার্স প্রেমিস বলে একটা ব্যাপার আছে, একই রকম ভাবে ভিউয়ার্স প্রেমিসও একটা ব্যাপার আছে। সো এই বিষয়গুলো, অস্পষ্টতাগুলো আপনি বলতেই পারেন আপনার ব্যাখ্যা, যে মানুষ কান ভারী করেছে পরে আবার কান পাতলা হয়েছে, কিন্তু এই প্রশ্নগুলো থেকে যায়। এবং যখন গভর্নমেন্ট যাওয়ার একদিন আগে একটা ভয়াবহ রকম চুক্তি হয় ইউএস এর সাথে, যখন তিনি ফরেন অ্যাডভাইজার ছিলেন, এবং তিনি ওই অ্যাডভাইজারশিপ না, ফরেন অ্যাডভাইজার ছিলেন না, সরি, উনি প্রতিরক্ষা, হ্যাঁ, কিন্তু তো এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের পদ থেকে না সরার মানে উনি কিন্তু মানে পদত্যাগের সময়টা উনি পান নাই। হ্যাঁ, এখানে চলে এসেছেন। তো এই প্রশ্নগুলো রাখেন, এই প্রশ্ন ঠিক আছে। আমরা বিরতিতে যাবো, যার আগে একটু ছোট্ট করে জানতে চাই, আপনি বলছিলেন যে রুমিন ফারহানা ইচ্ছে করলে তাকে মন্ত্রী করা যেত, মন্ত্রী করলে কোন মন্ত্রণালয়ে বেশি ভালো হতো রুমিন ফারহানার জন্য? উনি নিজেই বলতে পারবেন, উনি অনেক জায়গায় ভালো করতে পারতেন। উনি যদি ল পার্লামেন্টারি অ্যাফেয়ার্স হতেন খুব ভালো হতো। উনি নারী বিষয়ক নারীদের মঙ্গলের জন্য অনেক কিছু করতে সবচেয়ে ভালো করতে পারবে একজন পার্লামেন্টারিয়ান হিসেবে। আচ্ছা ঠিক আছে, এবং স্বাধীনভাবে উনি মানুষ ভাবুক কোন মন্ত্রণালয় তাকে বেশি মানাতো। আমরা বিরতি ঘুরে আসি। ব্যারিস্টার রুমিন ফারহানা এই কয়েকদিন আগে আপনি একটা ইন্টারভিউতে, খালিদ মহিউদ্দিনের একটা ইন্টারভিউতে বলেছিলেন যে খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। মানে এই ধরনের কথা তিনি অনেকে কিন্তু এক ধরনের একটা মানে কি বলে কনক্লুশন আসতে পারে যে আপনি আওয়ামী লীগের প্রতি একটু সফট কিনা, আপনার বক্তব্য আওয়ামী লীগের প্রতি একটু সফট কিনা, বা নানা অন্যান্য বক্তব্য মিলে যদি। হ্যাঁ, ভালো বলেছেন। এই দেশে এই ধরেন 5ই আগস্টের আগে গাছের পাতা আওয়ামী লীগ করতো, আর এখন 5ই আগস্টের পরে গাছের পাতা শুদ্ধ আওয়ামী বিরোধী হয়ে গেছে। আমি যা দেখেছি আমি তাই বলেছি। আমি জানি না আপনি গেছেন কিনা খুলনা, বরিশাল, রাজশাহীর ওইদিকে, আপনি আমাকে নিজে বলেন তো কেমন হয়েছে। বরং আমি তো বলবো এখানে বৈষম্য হয়েছে। খুলনা বা বরিশাল, যেহেতু এটা গোপালগঞ্জের কাছে বেল্ট, ওই বেল্টটা, সেই জন্য সেখানে বরাদ্দ যেমন বেশি হয়েছে, কাজ যেমন বেশি হয়েছে, সেরকম ঝাঁ চকচকে চমৎকার বিদেশের মতন তারা রাস্তাঘাট তৈরি করেছে। সাথে যে আমি আমার কনস্টিটিউয়েন্সির কথাটা বললাম, সেটা কেন এড়ায় গেল মানুষ? মানে আমাকে গালি দিতে হলে ওইটা ব্যবহার করতে আরাম লাগে, কিন্তু সাথে যে আমি আমারটা বললাম যে আমার ব্রাহ্মণবাড়িয়ার এই বেহাল দশা, যেটা দেখলে আমার বড় কষ্ট হয়, এই কথাটা তো যুক্ত হলো না। এই যে সরকার, একই সরকার তার নিজস্ব এলাকাকে বিদেশ বানালো, কিন্তু তার ভিন্ন মতের যে এলাকা, কারণ ব্রাহ্মণবাড়িয়া আসলে আওয়ামী লীগে তেমন ভোট কখনোই ছিল না, এই এলাকাটাকে যে অবহেলিত রাখলো, এটাই তো সরকারের সবচেয়ে বড় সমালোচনা। কিন্তু আপনার নজর, মানে আপনার মানে যারা আমার দোষ খুঁজতে চায় তাদের নজর হচ্ছে রুমিনকে ফাঁদে ফেলতে হবে। সো রুমিন ওই যে বলেছে বিদেশের মতো করেছে, ওটুকু ব্যবহার করছে, কিন্তু একই সঙ্গে এটা সরকারের তীব্র বৈষম্য ইঙ্গিত করে। আমার ভাই আমাকে কিছু কথা বলেছেন যার একটা উত্তর দিতে হয়। আমার নামে মামলা ছিল 10টা, এই 10টা মামলায় আইনজীবী হওয়ার, এর মধ্যে খুনের মামলাও ইনক্লুডেড। 28 অক্টোবরে জজ সাহেবের বাড়ি ভাঙচুর এবং মানুষ হত্যার মামলাও 28 অক্টোবরের পর আমার নামে হয়েছে। আমি জামিন পেয়েছি কারণ আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, আমি একজন নারী, এই সকল কিছুর বিবেচনায় অনেকেই জামিন পেয়েছেন, আমিও তাদের একজন। আমাকে একটা নাম বলেন তো, আমি ছাড়াও আরো 2-3 জন নারী, অন্তত 1-2 নারী তো বটেই, প্রতিদিন টকশো করতেন বিএনপির পক্ষে, তাদের কাকে কেবলমাত্র টকশো করার কারণে জেলে যেতে হয়েছে? আপনি কিন্তু একটা নামও বলতে পারবেন না।
অন দ্য টপ অফ এভরিথিং আমি একজন আইনজীবী, মানবাধিকার কর্মী, নারী, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট বাংলাদেশের আজকের প্রতিষ্ঠা হওয়ার পেছনে যাদের অবদান আছে তাদের একজনের সন্তান আমি। বাংলাদেশের ভাষা আন্দোলনের একজন নায়ক বলতে হলে সেটা অলি আহাদ। সুতরাং চাইলেই চট করে হাত দিয়ে দেওয়া যায় বোধহয় ব্যাপারটা এত সহজ অন্তত কিছুদিন আগে পর্যন্ত ছিল না। এখন অবশ্য আমি জানি না নতুন রাজনীতির ধারা কিরকম হবে, বাট এতদিন আগে পর্যন্ত এত সহজ ছিল না। 5ই অগাস্টের ঠিক আগে আগে আমার বাড়িটাই কিন্তু ভাঙচুর হয়েছিল। 5ই অগাস্টের ঠিক আগে আগে আমি কিন্তু নোন ফেসদের মধ্যে রাস্তায় নেমেছিলাম, অতি নোন ফেস, পলিটিক্যাল অতি নোন ফেস। আমি কালচারাল বা অন্য অ্যাক্টিভিস্টদের কথা বলছি না, অতি নোন ফেস। আমি ঠিক যেমন ঝিকাতলায় গানের আসরের মধ্যে আমি নেমেছিলাম ঝুম বৃষ্টিতে, ঠিক তেমনি শহীদ মিনারের পাদদেশে গিয়ে আমি দাঁড়িয়ে বক্তৃতা করেছিলাম, এবং তারপর সেই রাতে আমার বাড়ি ভাঙচুর করা হয়, গাড়ি ভাঙে, সিসিটিভি ভাঙে, অনেক কিছু ম্যাসাকার হয়। ওই রাতে যে কোনো কিছুই হতে পারতো। সো আপনি যখন কারো দিকে এই ব্যাপারগুলো দল কেন মূল্যায়ন করলো না? এটা তো দলকে জিজ্ঞেস করবেন, আমি কিভাবে বলবো? যদি আপনি বলতেন আমার জনপ্রিয়তা কম সেজন্য আমি নমিনেশন পাইনি, তাহলে আমি বুঝতে পারতাম। কিন্তু আমি তো পাস করে দেখাই দিলাম, দল ছাড়াই পাস করলাম, 40,000 ভোটের ব্যবধানে পাস করলাম। আরো ফেয়ার ইলেকশন হলে আরো বেশি ভোটের ব্যবধান হতো। হ্যাঁ, তবে আমি স্পেশালি আবারও থ্যাঙ্কস দিব বাংলাদেশ সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনী যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কঠোরভাবে নজরদারিতে না রাখতো, অ্যাটলিস্ট আমার কনস্টিটিউয়েন্সির কথা আমি বলতে পারি, ম্যাসাকার হয়ে যেত এই কনস্টিটিউয়েন্সিতে। কোনো কিছু বলবেন কি? না, আমার একটা প্রশ্ন আছে। আমি একটু রুমিনাপার ব্যাপারে এটা বলতে চাই যে অবশ্যই উনি যেগুলো বলছেন, ওনার নামে মামলা হয়েছে, হয়রানির শিকার হয়েছেন। তবে আমার মনে হয় যে উনি বিএনপির সাথে এখন নাই বলে এত সহজভাবে ওনার অন্য সহকর্মীদের, নারী সহকর্মীদের বিষয়টা অস্বীকার করতে পেরেছেন। এটা মনে হয় তাদের প্রতি একটু অবিচার হবে, কারণ আরো অনেক নারী শুধু টকশো করার কারণে, শুধু টকশো করার কারণে ঠিক আছে জেলে যেতে হয়েছে, সেটা হয়তো হতে পারে। কিন্তু অনেক নারী, এই শাম্মী, পাপিয়া, এরা অনেক আগে জেল কেটেছে, একবার না একাধিকবার জেলে গেছে অনেক করার কারণে। এখন তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি